আরে কই, কোথায় রাখলে বলো তো রেডিওটা? একটা জিনিস রাখার জন্যই সময় কিছু পাওয়া যাবে না? কি হলো আবার? কটা বাজে? আমার রেডিওটা কোথায় রাখলে? কাল রাতে এখানেই তো গুছিয়ে রাখলাম। যেখানে রেখেছো ওখানেই আছে, দেখো ভালো করে খুঁজে। 4টে বেজে গেল গো, যা শুরু হয়ে গেছে। সে আমাকে উঠে আসতেই হবে, আর পারলাম না তোমাকে নিয়ে। এই তো চোখের সামনে রাখা, আর সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছ। হ্যাঁ, এই তো এসেছে। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক উষার কোলে উমার আগমনী বার্তা বহনকারী তর্পণ সত্যি এক অভূতপূর্ব সৃষ্টিময়তার পরিচয় দেয়। জাগরণী মন্ত্রে তুমি জেগে ওঠো মা, স্নিগ্ধ গঙ্গা স্রোতের কোলে মিলিয়ে যাক শত দুঃখীর কান্না। ভেদাভেদ, হানাহানি, হিংসাবাদেশ, হে উমা, হে দশপূজা, তুমি করহ নিঃশেষ। ভাবুক বাঙালির পক্ষ থেকে সমস্ত শ্রোতাদের জানাই মহালয়ার শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন। মহালয়া মায়ের আগমনের ক্ষণ। ঢাকের বোল, কাঁসর ঘণ্টার আওয়াজ, শঙ্খধ্বনি, চণ্ডীপাঠ, শরতের উড়ন্ত মেঘের সাথে তাল মিলিয়ে কাশফুল ভাইদের নৃত্য পরিবেশন। প্রকৃতি মায়ের এ এক অপরূপ সৃষ্টি। মহালয়া বলতেই আমাদের যে ভাবনাগুলি মনে বাসা বাঁধে সেগুলির মধ্যে তর্পণও অন্যতম। এই বিশেষ দিনেই পূর্বপুরুষদের শান্তি কামনার জন্য ব্রতী হই আমরা। শুভঙ্কর রচিত অপ্রকাশিত এমনই একটি ছোট গল্প নিয়ে সাজানো ডিফল্ট ডায়েরিজে আজকের নিবেদন তর্পণ। গল্প পাঠে শুভঙ্কর, সুচন্দ্রা, অরিজিৎ, অনিশ, মনোজ, বিশ্বনাথ এবং পম্পা। শুরু হচ্ছে আজকের গল্প তর্পণ। তুই এইমাত্র এইখানে আইসা এত কিছু দেখা ফেললি নাকি? কই, মুই তো গঙ্গার পাড়ে ভিড় ছাড়া আর কিছুই দেখি না, শুধু মানুষজন আর পুরোহিতদের ভিড় লেগেই আছে। কেন, লাল সূর্যের ছটায় গঙ্গার জলের শোভা তোর চোখে ধরছে না? স্নিগ্ধ বাতাসে আগমনীর সুর কান পাতলি দেখ, ঠিক শুনতে পাবি। আবার ঢাকের আওয়াজ, আবার কাঁসর ঘণ্টা বাজবে, আবার নতুনভাবে সেজে উঠবে শুধু শহরতলির রাস্তাঘাটই নয়, বস্তির স্যাঁতস্যাঁতে গলিগলিও। সেই গঙ্গার মাটির গন্ধ দেখ কিভাবে মন্ত্রের সাথে সাথে সব দিকে ছড়িয়ে পড়ছে। তুই আবার শুরু করছিস তোর সাহিত্যিক চর্চা? তোরা আর কি করে দেখবি বল? তোরা শুধু চোখ দিয়ে দেখিস, এবার মন দিয়ে দেখা শুরু কর, বুঝলি? ঠিক আছে, এই প্রসঙ্গ না হয় এখন একটু বাদই থাক। এখন তর্পণটা একটু মন দিয়ে দেখা যাক। এইটা দেখার জন্যই তো এত ভোর ভোর করে উঠলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। এই এই পরম, ওইটা অনির্বাণ না? হ্যাঁ, অনির্বাণই তো মনে হইতেছে। কই রে, কোথায়? ওই তো, ওই দেখ। হ্যাঁ, অনির্বাণই তো মনে হচ্ছে। যত একটু সামনে এগিয়ে গিয়ে দেখি। হ্যাঁ তাই তো, ও যে কলকাতা এসেছে আমাকে জানালো না একবারও।
যে অন্য জন্মনি জন্মনি বান্ধবা বান্ধবা তে তৃপ্তিং তে তৃপ্তিং অখিলাং অখিলাং জানত যে জানতো যে চস্মাৎ চ সেসব বাদ তো দে। কাঙ্ক্ষিং। ও তর্পণ করছে, তবে ওর বাপ মা কেউ নেই বলেই তো জানতুম। তাহলে তর্পণ করছে কেন? বন্ধু, ওই যে বললাম, কাজ সবার একই, তবে উদ্দেশ্য আলাদা। যেমন কাজটা দেখা হলেও দেখার ধরনটা আমাদের আলাদা। হেয়ালি না মাইরা, একটু বল না ভাই। আচ্ছা, আগে তুই বল, শেষ কত বছর আগে অনির্বাণের সঙ্গে তোর দেখা বা কথা হয়েছে? ও ব্যাঙ্গালোরে চলে যাওয়ার পর তো আর সেভাবে দেখা শেখা হয় নাই। এমনকি ফেসবুকে মাঝে সাঝে কথা শত হয়েছে, তবে শেষ 2 বছর কোনো যোগাযোগই নাই। আসলে ঘটনাটা 2 বছরের মধ্যেই ঘটেছে। মানে? আমি অনির্বাণকে অনেক ছোটবেলা থেকেই চিনি। ওর সঙ্গে আমার প্রথম দেখা হয় ক্লাস 11-এর কেমিস্ট্রি টিউশন ক্লাসে। তার আগে অনির্বাণ হোমেই পড়াশুনো করত। ছোট থেকেই ওর অনাথ আশ্রমে বেড়ে ওঠা, ক্লাস 10 কমপ্লিট ওখানেই। প্রথম বাইরের দুনিয়া দেখা বলতে ক্লাস 11-এই, সেই টিউশন ক্লাসেই ওর সঙ্গে আমার প্রথম আলাপ হয়। এইভাবেই কয়েকদিনের মধ্যে অনির্বাণ আর আমার বন্ধুত্ব আরও জোরালো হতে শুরু করে। কলকাতার রাস্তাঘাট তেমন কিছুই ওর জানা ছিল না, আর সত্যি কথা বলতে জানার কথাও নয়। তাই কলকাতার অলিগলি চেনা শুরু হয় আমার হাত ধরেই। তবে বেশি দিন নয়, আরও এক পথপ্রদর্শক অনির্বাণের জীবনে আসতে বেশি একটা সময় নেয়নি। আমার বেস্ট ফ্রেন্ড তোর্ষা। কেমিস্ট্রি টিউশনে 3 মূর্তি নামের উপাধিতে সম্মানিত ছিলাম আমরা 3 জন, আমি, অনির্বাণ এবং তোর্ষা। টিউশন শেষ করেই আমাদের আড্ডার জায়গা ছিল গাব্বুদার দোকান। সেখানে 1 ঘন্টা কাটিয়ে আবার যে যার বাড়ি। তবে আমাদের 3 জনের গভীর বন্ধুত্বের মধ্যেও তোর্ষা আর অনির্বাণের মধ্যে বন্ধুত্বের ধরনটা একটু অন্যরকম। সেটা আমার কাছে আরও স্পষ্ট হয় সেদিনের ঘটনার পর। পরম, আজকে না টিউশনের পর আর গাব্বুদার দোকানে যাব না, আজ একটু পার্কে চল না। হ্যাঁ, গেলেই হয়। তবে অনির্বাণকে শোন, সে আবার রাজি কিনা। সেসব আমি জানি না। ও রাজি না থাকলেও তোকে ওকে নিয়ে আসতেই হবে। আমি জানি তুই একটু জোর করলেই ও ঠিক আসবে। তবে সেদিন অনেকবার বলার পরেও অনির্বাণকে আমি রাজি করাতে পারিনি। ও পার্কে যেতেই চায় না। পার্কের পরিবেশ নাকি ওর ভালো লাগে না। প্ল্যান ক্যান্সেল হওয়ায় স্বভাবতই তোর্ষার মন যথেষ্ট খারাপ। তবে পরে জানলাম এই মন খারাপ যে শুধু পার্কে যেতে না পারার, তা একেবারেই নয়। এ ছিল প্রেম নিবেদনের আরতি জানানোর ব্যর্থতার প্রকাশ। আচ্ছা, তবে সেই দিন পার্কেই প্রপোজ ইভেন্ট সেরে ফেলার কাম ছিল। তবে কি আর করা যায়, সবই ভবিতব্য। হ্যাঁ, সেদিন হয়তো হয়নি, তবে সেটা ঘটতেও আর বেশি একটা দেরি হয়নি। তোর্ষা আর অনির্বাণের সম্পর্কের ঘনিষ্ঠতা কিছু দিনের মধ্যেই বেশ দৃঢ় হতে থাকে। এইভাবেই হায়ার সেকেন্ডারি, তারপর কলেজের গণ্ডি পেরিয়েই আমরা যে যার কেরিয়ারের দিকে ফোকাস করি। আমি তখন এমএসসি করার জন্য প্রস্তুতি নিচ্ছি। শুনলাম অনির্বাণ ব্যাঙ্গালোরে একটা চাকরি পেয়েছে, ভালো চাকরি, মাসে প্রায় মোটা অঙ্কের স্যালারি। আমি শুনে ওকে সেখানে যাওয়ারই পরামর্শ দিই। ওর জন্য একটা চাকরি সত্যি খুবই দরকার। কিন্তু সমস্যা এসে দাঁড়ালো তোর্ষাকে নিয়ে। ও কিছুতেই অনির্বাণকে যেতে দেওয়ার জন্য রাজি হয় না। তোর ওখানে যাওয়ার দরকারটা কি শুনি? টিউশনি পড়ানোতে তোর অসুবিধাটা কোথায় বলতো? তুই এইখানে কিছু একটা খোঁজ না, দেখ কলকাতায় নিশ্চয়ই ভালো কিছু একটা পাবি। দেখ, সেটা আর হয় না। এটা খুব ভালো একটা অপরচুনিটি, এটা মিস করা একেবারেই ঠিক হবে না।
দেখ, এবার তো আমাদের সেটেল হতেই হবে, বল। টিউশন পড়ি আর কতদিন? কিন্তু তোকে ছেড়ে আমি থাকবো কি করে বল? কবে তুই ফিরবি তারও তো কোনো ঠিক নেই, তাই না? তোকে ছেড়ে এতদিন। তবে শেষ পর্যন্ত অনির্বাণকে ব্যাঙ্গালোরে যেতেই হলো। আমার সঙ্গে তখন যোগাযোগ বলতে ফোন, না হলে ভার্চুয়াল মিডিয়াম। তবে 6-8 মাসের মধ্যেই শুনলাম তোরসাও ব্যাঙ্গালোরেরই একটা কোম্পানিতে জব পেয়েছে। আমি খুব খুশি হলাম। যাক, দুজনে অন্তত একসঙ্গে থাকতে তো পারবে। এদিকে আমারও পড়াশুনোর চাপ, কাজের খোঁজ, এইসবের মধ্যে ওদের সঙ্গে যোগাযোগ প্রায় কমই হতো। তারপর প্রায় 2 মাস কেটে যায়। অনির্বাণ আর তোরসার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি আমার। আমি অনেকবার মেসেজ করেছি, কিন্তু কোনো রিপ্লাই আসেনি। তার কিছুদিন পরই একদিন হঠাৎ রাতে অনির্বাণের ফোন কল আসে আমার কাছে। ফোন ধরেই ও হঠাৎ খুব কান্নাকাটি শুরু করে। বড় একটা বিপদ হয়ে গেছে রে এখানে। কেন রে, কি হয়েছে? তোরা সবাই ভালো আছিস তো? আমি তোদের কতবার কল করেছি, মেসেজ করেছি, কোনো রিপ্লাই নেই তোদের। এখানের কিছুই ঠিক নেই রে ভাই। তোর স্যার অবস্থা একটুও ভালো না। টানা 10 দিন ধরে কোমায় রয়েছে, কোন রকম রেসপন্স পর্যন্ত করেছে না। কি বলিস? একটা কার অ্যাক্সিডেন্টের পরেই মাথায় খুব জোরে চোট পেয়েছে। ডক্টররা এখনো কিছুই নিশ্চিতভাবে জানাতে পারছে না, আর আমিও যে কি করব কিছুই বুঝতে পারছি না রে। অনির্বাণ, তোকে একদম ভেঙে পড়লে চলবে না। শোন, নিজেকে শক্ত কর, সব ঠিকই হবে। আর ওখানকার মেডিকেল টিম তো যথেষ্ট তৎপর, সব ঠিক হয়ে যাবে। আর আমি দেখি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যাওয়ার। তার ঠিক 3 দিন পর অনির্বাণ জানালো তোরসা এখন রেসপন্স করছে। আমি একটু স্বস্তি পেলাম আর আমার যাওয়াটাও ক্যান্সেল করলাম। তবে ডক্টররা জানিয়েছে ও হয়তো আর কোনোদিন হাঁটাচলা করতে পারবে না। লোয়ার পোর্শনটা পুরো প্যারালাইজড। সেরে ওঠা আদৌ পুরোপুরি সম্ভব কিনা নিশ্চিতভাবে কেউ কিছুই বলতে পারছে না। অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুদিন পরই ওদের রেজিস্ট্রি ম্যারেজ করে নেওয়ার প্ল্যান ছিল, তবে সেসব কিছুই আর হয়ে উঠল না। পরে শুনলাম তোরসার হাতের আঙুলের মুভমেন্টটা ধীরে ধীরে করাতে পারছে। কথা বলার জড়তাও আগের থেকে অনেকটা কেটেছে। বেশ কয়েক মাস পর আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে তোরসা। তবে হাঁটাচলা একেবারেই বন্ধ। সেহেতু তোরসার সময় কাটানো বলতে নিজের লেখালেখি এবং বই পড়া। তখন আগস্ট মাস, আর মাস 2 পরেই মায়ের আগমন। তাই আমি ওদের জোর করলাম এইবারের পুজোয় যেন এইখানেই কয়েকটা মাস কাটিয়ে যায়। এতে তোরসারও শারীরিক পরিবর্তন ঘটতে পারে। নিজের জায়গায় মায়ের পুজো দেখা, এতে ও মানসিকভাবেও হয়তো অনেকটাই সেরে উঠবে, সেটা ভেবেই। কথা মতো ওরা কলকাতায় আসতে রাজিও হলো। মহালয়ার একটু আগে আগেই পৌঁছে গেল কলকাতায়। তখন কয়েকটা দিন আমি প্রায় সময়টাই তোরসাদের বাড়িতেই কাটাতাম। তোরসার বাবা গত হয়েছেন, মা বাড়িতে একা। মহালয়ার দিন প্রতি বছরের মতো এবছরও তর্পণের তোড়জোড় তোরসার কাছে সেইভাবে আমরা দেখতে পেলাম না। তবুও শারীরিক অক্ষমতাকে এক প্রকার উপেক্ষা করেই বহু জোরজারের পরে আমরা তোরসাকে গঙ্গার ঘাটে তর্পণের জন্য নিয়ে যেতে রাজি হই। আর কিছুদিন পরই পুজো। তাই কলকাতার রাস্তাঘাট, অলিগলি, দোকান বাজার, শপিং মল, অটো স্ট্যান্ড, স্ট্রিট ফুডের দোকান, এটিএম, ক্লাব, খেলার মাঠ, সব জায়গায় পুজোর ছাপ সুস্পষ্ট। আমাদের পুজোর কেনাকাটা প্রায় কমপ্লিট। অনেক দিন পর আবার আমি আর অনির্বাণ একসঙ্গে কলকাতার বাজার ঘুরে দেখলাম। অনির্বাণ এখানে আসার পর প্রতিদিন মর্নিং ওয়াক সেরে আমরা গঙ্গার পাড়েই বসে অনেকটা সময় কাটাতাম। তবে সেদিন সকালে অনির্বাণের মন মেজাজ তেমন ভালো নেই বলেই মনে হলো। কিছু কথা বলে ঠিকঠাক রেসপন্স করছে না। আমি না পেরে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বলতো তো? কেন, কি আবার হবে? কিছুই না। অনেক জোরজার করার পর বলানো গেল, আরে আসলে কালকে রাত্রে বাড়িতে খুব ঝামেলা হয়েছে, ওই তোর স্যার সাথে।
আমি ঠিকই বুঝতে পেরেছি, নিশ্চয়ই তোরসার সঙ্গে কিছু একটা ঘটিয়েছিস, তাই না? কি করবো বল, ও কেমন যেন একটা হয়ে যাচ্ছে। কোনো কথা বলি একটুতেই রেগে যায়, কোনো আনন্দের মুহূর্ত যেন ওর কাছে একেবারেই পছন্দ না। নিজে নিজেই ঘরে একা সারাক্ষণ একটা কোণের মধ্যেই বসে থাকে। আর হাতে কি যে একটা পেন আর ডায়েরি, কি যে লিখে চলে সারাক্ষণ, কে জানে। কতবার বলেছি একটু বাইরে বেরা, বাইরে চপ ঘুরে আসবো, ভালো লাগবে। কে শোনে কার কথা? আসলে ভাই, কালকে রাগের মাথায় আমাকে একটু অনেক কিছু বেশি বলে দিয়েছি। আর কি, যাও এখন রাগ ভাঙাও গিয়ে। তারপর মাঝে একটা দিন কেটে গেছে, অনির্বাণের সঙ্গে আর আমার কোনো কথা হয়নি। হঠাৎ সেদিন রাতে অনির্বাণের ফোন কল আসে আমার কাছে। পরম ভাই, সব শেষ। তোরসা। আমি এই দুটো শব্দ শুনেই তাড়াহুড়ো করে তোরসার বাড়িতে গিয়ে পৌঁছায়। গিয়ে দেখি নিঃসার শরীরটা বিছানার উপর এক কাঁধে শোয়ানো, রক্তে চাদরের একটা অংশ পুরো চাপ চুপ করে ভেজা। বাম হাতের শিরার উপর নিরবিচ্ছিন্নভাবে কোপের দাগগুলো জড়ো হয়ে বড় ক্ষতের রূপ নিয়েছে। এলোমেলো চুরে অশ্রু মাখা তোরসার এই বিধ্বস্ত রূপ দেখে আমি নিস্তব্ধ, নিশ্চুপ। অনির্বাণকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতাও যেন আমি তখন হারিয়ে ফেলেছি। একটু পরে আমার চোখ পড়ে তোরসার ডায়েরিটাতে, যেটা অর্ধেক অবস্থায় বিছানার উপরই রাখা। ডায়েরিটা খুলতেই কিছু লেখা আমার চোখে পড়ে। সেখানে কথাগুলো কিছুটা এই রকম। অনির্বাণ, তুই যে এতটা চাপা স্বভাবের, সেটা আমি এতদিনে তোর সঙ্গে থেকেও জানতে পারিনি। এটা আমারই অক্ষমতা। আমি যে তোর কাছে বোঝা হয়ে আছি, এটা বলতে তোর এতটা সময় লেগে গেল। যাই হোক, তবে তোর অনেক আগে আমারও মনে হয়েছে কাঁটার মতো তোর গলায় আর আমার বিঁধে থাকা ঠিক নয়। তাই আমিও চেয়েছিলাম তোকে এই কাঁটার থেকে মুক্তি দিতে। কি করব বল, শারীরিক অক্ষমতা তো আমাদের কারোরই হাতে নেই। একটু ভেবে দেখিস, দোষটা কিন্তু আমারও ছিল না, পুরোটা সময়ের হাতেই। তবে যাই হোক, তোকে না জানিয়ে এই প্রথমবার আমি এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। জানি এতে তুই ভালোই থাকবি, ভালো থাকিস। পারলে আমায় ক্ষমা করে দিস। সবশেষে থ্যাংক ইউ পরম। তোর জন্যেই আমি শেষবারের মতন মাকে, আমার কলকাতা শহরকে দেখবার আর বাবার আত্মার শান্তি কামনা করার সুযোগ পেলাম। ইতি, তোরসা। বাবা রে, আচ্ছা এই ব্যাপার নাকি? হ্যাঁ রে প্রবীর, তারপর থেকেই নিয়মের তোয়াক্কা না করেই ভালোবাসাকেই আত্মীয়তার সিঁড়ি বানিয়ে ফেলল অনির্বাণ, আর নেমে পড়ল তর্পণের মহাসমুদ্রে নিজের ছোট্ট নৌকাকে নিয়ে, নিজেই কাণ্ডারি হয়ে। কত ভাগের হলে না জানি, পেছয়ে মানব তরণী। কত ভাগের হলে না জানি, মন রে পেছয়ে মানব তরণী। বেজাও তরায় তরি সুধরায় যেন ভরা না ডোবে। বেজাও তরায় তরি সুধরায় যেন ভরা না ডোবে।
মন যা করো তারাই করো এইভাবে। এমন মানব জনমার কি হবে, মন যা করো তারাই করো এইভাবে। এমন মানব জনমার কি হবে, মন যা করো তারাই করো এইভাবে।